সবার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি প্রতিরোধ করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ রিলস প্রতিযোগিতার 10 বিজয়ীর সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। জানান, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ নিশ্চিতে কাজ করতে চায় বিএনপি। এ সময় সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গেল 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামক রিলস প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাব রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে ফ্যামিলি, কৃষিকাজ সহ 11টি বিষয়ের উপর 1 মিনিটের রিলস বানানোর প্রতিযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে প্রায় 2200 প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে 10 জনকে বিজয়ী করা হয়। রিলসের 10 বিজয়ীর সঙ্গে শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশ পুনর্গঠনে বিএনপির কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। রিলস বিজয়ীরা বলেন, আগামী রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে চান তারা। ওনার যে চিন্তাধারা সেটা আমাদের চেয়েও শেয়ার, মানে হি অলসো থিংকস অ্যাবাউট যে ছোট বাচ্চারাও কি চিন্তা করতে পারে বা তাদের জন্য পলিসি কি হতে পারে সেটাও সে চিন্তা করেছে। ওনার সাথে ফ্যামিলিয়ারি ভাবে যে কথাগুলো আমাদের হয়েছে, তো আমরা আসলে চাই এমনই রাষ্ট্রনায়ক যেন সবার সাথে সব সময় আমরা কাছে পাই, আমরা যেতে পারি, তার সাথে ফ্যামিলিভাবে কথা বলতে পারি। রাজনৈতিক দিক থেকে না, রাজনীতির বাইরেও আর কি অবশ্য তাকে অবশ্যই অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। অবশ্যই একজন ভালো মনের মানুষ। আমি সম্পূর্ণ একটা কথা খুব ভাইরাল হইল না, ইন তারেক রহমান উই ট্রাস্ট, দ্যাটস দ্য থিং, ইন তারেক রহমান আই ট্রাস্ট। এ সময় জাইমা রহমান বলেন, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। কমিউনিটি ডেস্ক যদি করা যায় তো হয়তোবা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে। আলাপচারিতায় তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদায়নকে আনন্দময় করতে দলের পরিকল্পনার কথাও জানান তিনি। শুধু অবকাঠামো নির্মাণ নয়, ছোট থেকেই সন্তানদের সামাজিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিতে পদক্ষেপ নেবে বিএনপি। প্রথম পথ দেখা কি একটা ছোট বাচ্চা, প্রথম পথ দেখা কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। তিনি বলেন, শুধু সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যে পরিকল্পনাই করা হোক না কেন, এর সুফল পেতে জননিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে গুলশানের বাসা থেকে তিনি পৌঁছেছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামীকাল নগরীর পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় তিনি ভাষণ দেবেন। এদিকে স্থানীয় নেতারা বলছেন, গণসমাবেশ ঘিরে রোববার পুরো চট্টগ্রাম পরিণত হবে মিছিলের নগরীতে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। দীর্ঘ 20 বছর 7 মাস পর চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রামে আসা উপলক্ষে উচ্ছ্বাস কেবল দলের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, উৎসবের আমেজ ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। সমাবেশ উপলক্ষে পলো গ্রাউন্ডে 100 ফুট দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত মঞ্চ তৈরি শেষ। মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। কি অবস্থা, স্টেজটা কেমন,
সো এটা আমরা দেখতে আসলাম। The youngster, I'm very excited, and yes, we all the youngster want a change. অনেক ভালো লাগতেছে যে আমি খুশিতে বাসা থেকে এসে চলে আসলাম। আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, শুধু নেতাকর্মী না, বা চিটং চট্টগ্রামের মানুষের মধ্যে। তারেক রহমান সাহেব চট্টগ্রাম আসে, আমরা মনে করি পুরো চট্টগ্রাম শহরটা একটা জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রোববার বেলা 11:30টার এই সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ড ও আশপাশে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে দলীয় চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীরাও। দলের নেতারা জানান, তারেক রহমানের সমাবেশে রোববার লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে। পুরো নগরী পরিণত হবে মিছিলের নগরীতে। নট অনলি বিএনপি বা অঙ্গ সংগঠন, এখানে চট্টগ্রামের সকল পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং আসবেন। জনগণও উচ্ছ্বাসে মেতে উঠেছে, আনন্দে মেতে উঠেছে। আগামীকালকের এই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত হবে এবং ধানের শীষের গর্জন এটা সারা দেশে, চট্টগ্রাম ছাপিয়ে সারা দেশে প্রতিধ্বনিত হবে। গণসমাবেশে চট্টগ্রামের 16টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের সর্বস্ত পরিস্থিতি অনেক ভালো, ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ মানুষ হবে, সর্বকালের সবচেয়ে বেশি মানুষ হবে এখানে। উনি মানুষকে শুধু এই আবেদনই করবেন যে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু গণতন্ত্রকে সমুন্নত করবেন। এবং ধানের শীষ যেহেতু গণতন্ত্রের প্রতীক, সেটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই তারেক রহমান ধানের শীষের এই প্রতীক নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় এবং চট্টগ্রাম উনি আগামীকাল আসছেন। 2005 সালে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন। ওই সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, তার কাছ থেকে সেখানকার অবস্থা জেনে নেব আমরা। মোহাম্মদ হোসেন, আমরা জানি যে এরই মধ্যে তারেক রহমান ঢাকার বিমানবন্দরে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানকার বিমানবন্দরের কি অবস্থা, স্থানীয় কোন নেতারা এসেছেন, তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আপনি জানেন যে শুরু হয়ে গেছে এবং সেই প্রচার প্রচারণা সিলেট থেকে শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে বেশ কয়েকটি জেলা তিনি করে প্রচার প্রচারণা করে কিন্তু ঢাকায় ফেরেন এবং 2 দশক পরে কিন্তু তিনি চট্টগ্রাম আসছেন। সন্ধ্যা 7:35 তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, হজরত শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা ভিআইপি গেটের সামনে রয়েছি। এখানে ভিআইপি গেটের সামনে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেককেই প্রবেশ করতে দেয়নি, কিন্তু বিমানবন্দরের যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরে কিন্তু হাজারো নেতাকর্মী কিন্তু তাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করবার জন্য মুখিয়ে আছেন। তিনি 2 দশক পর চট্টগ্রামে আসছেন এবং চট্টগ্রামে আগামীকালকে পলো গ্রাউন্ড যে ময়দান রয়েছে, সেই ময়দানে তিনি জনসভায় অংশ নেবেন সকাল 11:30টায়। এবং তার যে আগামীকাল যে শিডিউলটি রয়েছে, সেই শিডিউলটি মূলত 4টি জেলা, তিনি 6টি সমাবেশ, 6টি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এবং নেতাকর্মীরা কিন্তু তার এই আগমনে চট্টগ্রাম যে নগরী, এই নগরের সর্বস্তরের যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করছি আমরা। তারা বলছেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের প্রিয় নেতা চট্টগ্রামে আসছেন এবং তারা বলছেন যে এই চট্টগ্রাম বিএনপির জন্য একটি উর্বর জায়গা। এই চট্টগ্রাম থেকে সমস্ত ধরনের আন্দোলন সংগ্রাম, বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় ধরনের উত্থান আমরা এই চট্টগ্রাম থেকে দেখেছি এবং তাদের জন্য, বিএনপির জন্য এটি জি মোহাম্মদ হোসেন, এরই মধ্যে আসলে স্থানীয় নেতারা বলেও দিয়েছেন যে আগামীকাল আসলে চট্টগ্রাম পরিণত হবে একটা মিছিলের নগরীতে। আমরা হয়তো সেরকম কোনো চিত্রই দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের হজরত শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন। মিথ্যা কোনো আশ্বাস নয়, নির্বাচনে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করবে জামায়াতে ইসলামী। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন শনিবার বগুড়ার শেরপুরের পথসভায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান একথা বলেন। এর আগে জেলার আফলাতুন্নেসা খেলার মাঠে জনসভায় তিনি আশ্বাস দেন জামায়াত ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশন করার। জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।
জামায়াত ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচার চালাতে উত্তরবঙ্গ সফর করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনের শুরুতেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করেন। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। রংপুর থেকে রওনা হয়ে গাইবান্ধায় আসেন জামায়াত আমির। যোগ দেন জেলার SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে সবার আগে উত্তরের মরা নদীগুলো জাগ্রত করতে কাজ করবে তার দল। যোগ্যতা অনুযায়ী নারীদের দেশ গড়ার কাজে সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। গাইবান্ধার জনসভা শেষে শফিকুর রহমান যান বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে। এখানে জনসভায় তিনি আশ্বাস দেন, জামায়াত সরকার গঠন করলে বগুড়াকে সিটি কর্পোরেশন করা হবে। আপনারা বলুন, জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শেরপুরের মহিপুর বাজারে পথসভায় জামায়াত আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, প্রতিটি ওয়াদা পূরণ করবেন তারা। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। নির্বাচনী জনসভার পাশাপাশি পথসভায় দাঁড়িপাল্লা সহ শরিক দলের প্রার্থীদের পক্ষে ভোট চান 10 দলীয় জোট প্রধান। শাহেদুজ্জামান সাকিব, 71, বগুড়া। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী MA কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ নিয়ে আদালতে যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে ভাটারা এলাকায় জনসংযোগের সময় তিনি অভিযোগ করেন, কাইয়ুম তথ্য গোপন করে ইসি থেকে প্রার্থিতা নিয়েছেন। এনসিপির নির্বাচনী প্রচারণায় নানাভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার সকালে রাজধানীর ভাটারা এলাকার নূরচালা রোডে গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলেন। গণসংযোগের সময় অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় এনসিপিকে বাধা দেয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে তাদের ব্যানার। এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে হচ্ছে পোস্টার ঝুলানো হচ্ছে, এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি দাবি করে নাহিদ বলেন, রাজপথে সক্রিয় আছেন তারা, শেষ পর্যন্ত থাকবেন মাঠে। আমরা তো রাজপথে আছি, যদি আমরা দেখি শেষ পর্যন্ত এই ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না, তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। সেই আমরা আগাম সতর্কবাণী আমরা ইলেকশন কমিশনের জন্য আমরা দিয়ে রাখছি। 71কে এনসিপি নেতা জানান, তার আসনে বিএনপি প্রার্থী MA কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ সহ আদালতে অভিযোগ জানানো হবে। এই এলাকার যিনি প্রার্থী বিএনপি থেকে, তিনি তো এটা আরও গোপন করেছেন। একে তো দ্বৈত নাগরিকত্ব, আবার সেটা আপনি হলফনামায় গোপন করেছেন, এটা তো আসলে আপনার নির্বাচনী যে আইন সেটা ভঙ্গ করা হয়েছে। তো এটা তো আদালতে এটা ব্যবস্থা করা হবে। এনসিপি ও জামাতের কোনো প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকলে তাদেরকেও অবৈধ ঘোষণার আহ্বান জানান এই জুলাই যোদ্ধা। আমি তো বলি নাই যে বিএনপিটা বাদ দেন আর জামাত এনসিপিটা রাখেন, জামাত এনসিপিকেও বাদ দেন। রাশেদ আনিস, 71, ঢাকা। অবশেষে শঙ্কাই হলো সত্যি, বাংলাদেশের যৌক্তিক দাবি মানল না আইসিসি। আসন্ন টি20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিছু উগ্র ভারতীয়র হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বিসিবি সাফ জানিয়ে দেয়, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ, ওই দেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারবে না। আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলে সংস্থাটি একটি স্বাধীন নিরাপত্তা তদন্ত কমিটি গঠন করে। এরপর বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কর্তাদের নিয়ে একটি বৈঠকে ভোটিং হয়। সেখানে বাংলাদেশ হেরে গেলে আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেয়।
তবে এই সময়ের মধ্যেও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে আইসিসিকে পুনর্বিবেচনা করার অনুরোধ করে বিসিবি। অবশেষে আইসিসি বাংলাদেশের অনুরোধ কিংবা দাবি সবকিছুকে প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইসিসি একটি সূত্র নিশ্চিত করেছে এরই মধ্যে নিজ নিজ চিঠি পেয়ে গেছে স্কটল্যান্ড ক্রিকেট এবং বিসিবি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। শনিবার বিকেল 3:30টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাত 9টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের 9 নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভর্তি করা হয় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। প্রচারণার তৃতীয় দিন সকাল থেকেই ঢাকার প্রায় প্রতিটি আসনে দেখা গেছে বিএনপি প্রার্থীদের গণসংযোগ। সবার মুখেই মাদক, চাঁদাবাজ মুক্ত আধুনিক সমাজ গড়ার প্রত্যয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মাদক ও কিশোর গ্যাং মুক্ত আধুনিক উত্তরা গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর শনিবার সকালে উত্তরার 51 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি কথা বলেন ভোটারদের সাথে। দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, কারো প্রতি রাগ অনুরাগ নয়, সবাইকে নিয়ে আধুনিক উত্তরা গড়ে তুলতে চান। যেখানে মাদক আছে সেখানে কিশোর গ্যাং আছে এবং মাদকের বিস্তারটা প্রতিটা ঘরে ঘরে চলে যায়, কারণ মাদকের কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরায় থাকি আধুনিক শহর, এই উত্তরায় আধুনিক শহরকে আমরা সমস্ত আধুনিকতার ছোঁয়া দিয়ে, আধুনিকতার সুযোগ সুবিধা দিয়ে আমরা উত্তরাকে সাজাতে চাই। একই সময় মিরপুর 6 নম্বরে গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় এলাকার সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলবেন। আমার এই যে ইশতেহারে স্পষ্টভাবে বলা আছে, এখানে আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে ঢাকা 14 আসনে গণসংযোগ করেছেন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা ও বিএনপি প্রার্থী সানজিদা তুলি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ধানের শীষে ভোট চান। নিজ আসন ঢাকা 4-এ প্রচারণা চালান তানভীর আহমেদ রবিন। কদমতলীর দনিয়া এলাকায় গণসংযোগে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন। বিকেলে মহাখালী বাস টার্মিনালে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, বিএনপির কাঁধে চড়ে যে দল সংসদে গিয়েছিল তারাই এখন অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে দুর্নাম করে বিএনপির বিরুদ্ধে বইলা যে বিএনপির কাঁধে চড়ে ছিলেন, যে বিএনপির আমলে এত কিছু করছেন, আজকে সেই বিএনপির ছিলেন না। যাদের অভিজ্ঞতাই নাই, ঢাকা শহরে একটা সিট কোনোদিন জিতছে তারা, অনেক সিটে তো জামানত থাকে নাই, আর যতটুকু ভোট পাইছিল বিএনপির কল্যাণে। এছাড়া বিএনপির অন্য প্রার্থীরাও দিনভর গণসংযোগ করেছেন ঢাকায়। সবার মুখেই মাদকমুক্ত আধুনিক শহর গড়ার প্রতিশ্রুতি। আশিক মাহমুদ, 71, ঢাকা। রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে গরুর গাড়ি প্রতীকে ভোট চাইলেন ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে ভোলায় নির্বাচনী প্রচারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন একথা। জোটের প্রার্থী হিসেবে প্রথমবার ভোলায় এসে বিজেপি চেয়ারম্যান পার্থ দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। দুপুরে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার খেয়াঘাটে পৌঁছালে আন্দালিব রহমান পার্থকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় আন্দালিব রহমান পার্থ বলেন, সমাজের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দর্শক, চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে আছেন মোহাম্মদ হোসেন, আমরা সরাসরি তার কাছে যাব।
মোহাম্মদ হোসেন, আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান এরই মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে গেছেন এবং আমরা আসলে সেই চিত্রই দেখতে পাচ্ছি। তাকে বহনকারী লাল সবুজ বাস আসলে আছে। সেখানকার সবশেষ পরিস্থিতি একটু জানতে চাই আপনার মাধ্যমে। ক্যামেরার সামনে তারেক রহমানকে বহনকারী যে লাল বাসটি, সেটি আমাদের একেবারে ক্যামেরার সামনে। তিনি এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তাদের হাত উঁচিয়ে অভিবাদন নিচ্ছেন এবং এখানকার নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। 2 দশক পর তারেক রহমান চট্টগ্রাম এসেছেন। তিনি আগামীকাল চট্টগ্রামে পোলো গ্রাউন্ডের যে মাঠ, সেই মাঠে 11:30টায় তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদের একটা ব্যাপক উপস্থিতি চট্টগ্রাম শহরে আমরা লক্ষ্য করছি এবং এই যে বিমানবন্দরের বাইরে কিন্তু হাজারো নেতাকর্মী অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে বরণ করবার জন্য। এই মুহূর্তে তার যে লাল বাসটি আমাদের একেবারেই সামনে। তিনি আগামীকাল মোট 4টি জেলায় 6টি জনসভায় তিনি অংশ নেবেন। আপনি জানেন যে প্রথমে প্রচারণা শুরুর প্রথম দিনে তিনি সিলেটে হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু বেশ কয়েকটি 4-5টি জেলা তিনি বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নিয়েছেন, নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন। মানুষের সামনে তার যে রাজনৈতিক প্রতিশ্রুতি, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামে তিনি এসেছেন। আগামীকাল তিনি পোলো গ্রাউন্ড মাঠে সকাল 11:30টায় বক্তব্য রাখবেন এবং তা বলা হয়ে থাকে যে চট্টগ্রাম বিএনপির জন্য একটি উর্বর ভূমি। এই জায়গা থেকে আন্দোলন সংগ্রাম এবং যাবতীয় ফেসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সূতিকাগার বলা চলে এই জায়গা থেকে। কারণ এই চট্টগ্রামের মানুষই নানান সময় বিএনপিকে নির্বাচনে ব্যাপক বিজয় লাভে এই এলাকার মানুষ ভূমিকা রেখেছিল। সেই জায়গা থেকে এখানকার নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের সরাসরি চট্টগ্রামে আসা এটি নেতাকর্মীদের ব্যাপকভাবে উজ্জীবিত করবে এবং এখানকার নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত তাকে সরাসরি দেখতে পেয়ে এবং আগামীকাল তার বক্তব্য শুনতে পাবে নেতাকর্মীরা। চট্টগ্রামে আপনি জানেন যে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা মিলিয়ে 16টি সংসদীয় আসন এবং এইখানে বিএনপির একটি ভালো অবস্থান রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারেক রহমানের এই সফর নির্বাচনে একটা ব্যাপক ফল বয়ে আনতে পারে। মোহাম্মদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আগামীকালকের জনসভায় যোগ দিতে এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান। সেই চিত্র আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। 24শে জুলাই অভ্যুত্থানে বরগুনাতেও সামনের সারিতে ছিলেন নারীরা। জেলায় পুরুষের থেকে নারী ভোটারদের সংখ্যা বেশি, তারপরেও জেলার 2 আসনের কোথাও নারী প্রার্থী নেই। নারী নেত্রীদের অভিযোগ, রাষ্ট্রের সংকট মোকাবেলায় নারীরা এগিয়ে থাকলেও রাজনীতির মূল নেতৃত্বে নারীরা আসতে পারেন না। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 24শে জুলাই সরকার পতনের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নারী। ব্যতিক্রম ছিল না বরগুনাতেও। তবে আন্দোলন শেষে তাদের বেশিরভাগেরই দেখা মেলেনি রাজনীতি কিংবা সামাজিক নেতৃত্বে। একজন নারী নেতৃত্ব দরকার ছিল, কারণ এইখানে যারা আসে তারাও চায় না, আসলে বড় বড় নেতারাও চায় না যে আসলে নারী নেতৃত্ব আসুক। নারীরা যে তাদের উঠে আসার যে একটি সাপোর্ট, তারা কিন্তু সেটা পাচ্ছে না, পরিবার থেকে পাচ্ছে না, রাজনৈতিকভাবে পাচ্ছে না, দল থেকে পাচ্ছে না। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা 1 আসনে আসমা আজিজ সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে মনোনয়ন চাইলেও নির্বাচনের টিকিট পাননি। আর বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা 2 আসনে কোনো নারী নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন চাননি। ভোটাররা বলছেন সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলের অনীহা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না। আমাদের জন্য নারী নেতৃত্ব আসলেই দরকার। আমরা চাই আমাদের এলাকায় নারী নেতৃত্ব আসুক। অসংখ্য নারী ভোটার আছে, কিন্তু নারী নেতৃত্ব খুবই কম। একজন মনোনয়ন চাইছিল, বাট তাকে দেওয়া হয় না। যে নারী কিভাবে চলবে, কিভাবে সামনে আগাইবে, এটা বোঝার বুঝতে পারতো। আর এখন বাসার ভিতরে বাসার বাহিরে আমরা এখন কোথাও নিরাপদ না। তো প্রথমেই চাচ্ছি আমি নারী নিরাপত্তা, আর আমি একজন প্রার্থীর কাছ থেকে চাই নারী সব ধরনের সুযোগ সুবিধা পাবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন এলাকায় যায়, এগুলো যদি নারীর নেতৃত্ব আলাদা থাকে তাহলে তাদের নিরাপত্তা আরও জোরদার করা যায়। জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় পুরুষ ভোটার 2,064 জন কম। হাসান আহমেদ, 71। প্রবাসেও চলছে ভোটের আমেজ। প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা উচ্ছ্বসিত ভোটের অধিকার পেয়ে।
আগামীতে নির্বাচিত সরকারের কাছে যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা গণমাধ্যমের অবাধ স্বাধীনতা। নতুন সরকার যেন মুক্ত সাংবাদিকতার সুযোগ করে দেয়। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রবাসেও রয়েছে নানা পর্যালোচনা আর প্রত্যাশা। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার সাংবাদিকরা বলছেন, ভোটার হওয়াতে খুঁজে পেয়েছেন তারা নিজেদের নতুন পরিচয়। প্রবাসী সাংবাদিক হিসাবে ভোটাধিকারের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আশা করি সকলে তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার যে সুযোগ দিয়েছে, এর ফলে আমি মনে করি প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশি অভিবাসী হোক কিংবা প্রবাসী হোক, তারা একটি নতুন আইডেন্টিটি পেয়েছেন। তারা প্রবাসীরা আসলে আমরা অনেকের কাছে জানতে পেরেছি এবং অনেকেই আমাদের সাথে শেয়ার করেছেন যে তারা কত উচ্ছ্বসিত যে তারা ভোট দিতে পেরেছেন। প্রবাসী গণমাধ্যম কর্মীদের আগামী নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশাও অনেক। তাদের মতে গণমাধ্যম হবে মুক্ত, স্বাধীন, যেখানে থাকবে না নিয়ন্ত্রণের চাবুক, আর সরকারের থাকবে সমালোচনা সহ্য করার দৃষ্টিভঙ্গি। সবার চাওয়া হচ্ছে মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয়, একটি যথার্থ গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষের শিক্ষার অধিকার, মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার যাতে নিশ্চিত হয়। গণমাধ্যম আমরা বাংলাদেশে দেখতে চাই। আগামীতে যারাই আসুক তারা মিডিয়ার স্বাধীনতার বিষয়ে গুরুত্ব দিবেন, সেটাকে কার্যকর একটি ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের সময় যেটা দেখেছিলাম ডিজিএফ বা এনএসআই পাঠানো, সেগুলো যেন না হয় এবং সাংবাদিকদের যে সম্পর্কে সরকারের যেন একটা ইতিবাচক মনোভঙ্গি থাকে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার সোনার বাংলাদেশে আমি চাই যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা থাকুক এবং সাংবাদিকরা তারা নির্ভয়ে নির্দ্বিধায় তারা যাতে তাদের কথাগুলো তুলে ধরতে পারেন। সব মিলিয়ে আগামী সরকার হবে গণতান্ত্রিক ও স্বচ্ছ, হবে মিডিয়া বান্ধব, এমনটি প্রত্যাশা করছেন যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।